আমি দুঃখিত, লাইনটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছিল, নেটের কারণে প্রবলেম হয়েছে। আমি আবার শুরু করছি প্রথম থেকে। আমি আসলে বুঝতেও পারছি না যে কোন জায়গাটায় শেষ হয়েছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম যে টাইফাসি পরিবারটা একবীজপত্রী উদ্ভিদের সবচেয়ে আদি পরিবার। আমরা যখন উদ্ভিদকে জানবো তার শনাক্তকারী বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য হিসেবে জানবো যে ফাইলোজেনিটা কি, কোথায় মানে বিবর্তনিক মানে অভিব্যক্তি, এই সম্পর্কে আমরা জানবো। তো আমরা বলছিলাম যে কি আবৃতবীজী উদ্ভিদের এটা টাইফাসি পরিবারটি আলোচনা করছিলাম। এটার একটা মাত্র গণ টাইফা এবং হচ্ছে কি 15টি প্রজাতি রয়েছে। এটি জলজ বহুবর্ষজীবী উদ্ভিদ, ঠিক আছে। তো এটার যে পাতা, এটার হচ্ছে কাণ্ড যেটা থাকে সেটা হচ্ছে কি রাইজোম সদৃশ কাণ্ড থাকে এবং কাণ্ডের গায়ে অনেকগুলো স্কেল বা স্বল্পপত্র থাকে। আর পাতাগুলো হচ্ছে, পাতার ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য বলি যে এখানে পাতাগুলো হচ্ছে অনেক লম্বা, একান্তর এবং হচ্ছে কি দুই সারিতে অবস্থিত, এবং কিনারাগুলো মসৃণ এবং অগ্রভাগটা কি ভোঁতা টাইপের পাতা থাকে। পাতাগুলো কি ভোঁতা টাইপের এবং হচ্ছে পাতা, যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদ পরিবার, সেহেতু তোমরা জানো যে পাতাটা কি হবে, শিরাবিন্যাসটা সমান্তরাল শিরাবিন্যাস হবে, ঠিক আছে। সমান্তরাল শিরাবিন্যাস নিশ্চয় তোমরা জানো যে কিরকম। আসলে আমার বোর্ডটা ছোট দেখে তোমাদের খুব একটা ভালোভাবে দেখাতে পারি না। যে ক্ষেত্রে শিরাবিন্যাসটা কি সমান্তরাল থাকে, তাই না, যেরকম ভিতরে বিন্যাসটা সমান্তরাল ভাবে, সেটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস এই ধরনের। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি দেখা যায় যে পাতা শিরাবিন্যাসটা জালিকাকার। তো এখানে কি বলছি যে এটা একটা বিশাল বৈশিষ্ট্য যে এই যে পাতাগুলো লম্বাকার পাতা দেখা যায় এবং হচ্ছে পাতার কিনারা কি মসৃণ, অগ্রভাগ ভোঁতা এবং পাতাগুলো দুই সারিতে অবস্থিত। পাতার বিন্যাসটা হচ্ছে একান্তর। হ্যাঁ, তো এইটা যেটা বললাম যে এইটা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে এই ক্ষেত্রে। আবার এই পাতাগুলোর কিন্তু একটা অর্থনৈতিক, এই উদ্ভিদের কিন্তু একটা অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে এই পাতাগুলো কিন্তু ভালো একটা ভূমিকা রাখে। যেরকম হচ্ছে যে পাতাগুলো অনেক লম্বা হয়, অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে বেড়া দিতে গেলে বা মাঠ, সেটা এই পাতাগুলো বেশ কাজে লাগে। এবং হচ্ছে যে এই পাতা দিয়ে কিন্তু হোগলা যেটা বলা হয়, যে পাটি তৈরি করা হয়, মাদুর তৈরি করা হয়, বিভিন্ন ধরনের আর বেতের জিনিসপত্র, টাইপের জিনিসপত্র, শৌখিন জিনিসপত্র তৈরি করা হয় অনেক জায়গায় হোগলা দিয়ে, যেটা বাংলাটার নাম হচ্ছে হোগলা। তো এটা গেল পাতার বৈশিষ্ট্য। আমরা যখন উদ্ভিদের এই ছবিটা আমি মুছে দিচ্ছি যেহেতু আমার এখানে বোর্ডে জায়গা নেই, সেই হিসেবে আমরা বললাম যে উদ্ভিদের স্বভাবটাকে আমরা যখন সাধারণ বৈশিষ্ট্য হিসেবে জানবো, তখন প্রথমে কি জানলাম যে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে এর স্বভাবটা কি জানলাম। তারপর আসো কি বলেছি যে কাণ্ডটা জেনেছি, পাতা জেনেছি। এটা কিন্তু ধারাবাহিকভাবে উদ্ভিদকে মর্ফোলজিক্যালি যদি আমি জানতে চাই, তবে সিস্টেমটা কিন্তু এরকম যে স্বভাব জানবো, কাণ্ড জানবো, পাতা জানবো, মূল জানবো। যেহেতু একবীজপত্রী উদ্ভিদ, মূলটা কোথায় থাকে, মাটির নিচে থাকে। আমি যেটা বললাম যে এক্ষেত্রে হচ্ছে মূলটা হচ্ছে গুচ্ছমূল পাতা। এরপর আসো পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস মানে কি, যে একটা মানে পুষ্পের যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে এস্টিভেশনটা যেটা, সেটাকে বলা হয় পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস বিভিন্ন ধরনের হতে পারে, নিয়ত হতে পারে, অনিয়ত হতে পারে। যে যখন বৃদ্ধি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সেটাকে বলা হয় নিয়ত, আর যখন হচ্ছে কি বৃদ্ধিটা মঞ্জিদণ্ডের কোন মানে নির্দিষ্ট সীমার মধ্যে না থাকে সেটাকে বলা হয় অনিয়ত। অনিয়তের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ছোট ফুলগুলো উপরের দিকে থাকে এবং বড় ফুলগুলো কি নিচের দিকে থাকে। তো টাইফাসি পরিবারের ক্ষেত্রে পুষ্প বিন্যাসটা দেখা যায় যে বিশেষ ধরনের স্পাইক হতে পারে বা হচ্ছে বা স্প্যাডিক্স টাইপের সিলিন্ড্রিকাল স্প্যাডিক্স হতে পারে পুষ্প বিন্যাসটা। তাহলে এই যে বলছি যে পুষ্প বিন্যাসের কথা, যে স্পাইক বলছি, স্প্যাডিক্স বলছি, এগুলো কি স্পাইক, স্প্যাডিক্স এই দুইটাই কিন্তু হচ্ছে বিশেষ ধরনের একটা পুষ্প বিন্যাস, অনিয়ত পুষ্প বিন্যাস বিশেষ ধরনের, যেটা হচ্ছে কি স্পাইক বলেছি, স্প্যাডিক্স বলেছি, যেটা হচ্ছে কি বিশেষ ধরনের অনিয়ত পুষ্প বিন্যাস যেটাকে বলা হয়। স্পাইক হচ্ছে যখন কিনা যে লম্বা মঞ্জুরিদণ্ডের অগ্রভাগে অগ্রোন্মুখ ভাবে যে পুষ্পগুলো উৎপন্ন হয় মঞ্জুরিতে, সেটাকে বলা হয় স্পাইক বলা হয়।
এবং স্প্যাডিক্সটা হচ্ছে যে রসালো বা স্ফীত মঞ্জুদণ্ডের উপরে, মানে তোমার হচ্ছে যে একটা অনিয়মিতভাবে বা নিয়মিতভাবে যখন পুষ্পগুলো বা আংশিক বা পূর্ণভাবে সজ্জিত থাকে এটা রসালো পুষ্পদণ্ডের উপর, মঞ্জুদণ্ডের উপর, তখন সেটাকে বলা হয়, সেই ধরনের পুষ্পবিন্যাসটাকে বলা হয় স্প্যাডিক্স বলা হয়। আর এটা অনিয়ত পুষ্পবিন্যাস, এক্ষেত্রে দেখা যায় যে ছোট ফুলগুলো উপরের দিকে থাকে মঞ্জুরি দণ্ডের এবং নিচের দিকে থাকে বড় আকারের ফুলগুলো, অপেক্ষাকৃত বড় আকারের ফুলগুলো মঞ্জুরি দণ্ডের নিচের দিকে থাকে। তো টাইফাসি পরিবারের ক্ষেত্রে পুষ্পবিন্যাসটা কি দেখা যায় যে বিশেষ ধরনের স্পাইক বা সিলিন্ড্রিক্যাল স্প্যাডিক্স, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পুষ্পবিন্যাসের ক্ষেত্রে যে এক্ষেত্রে স্ত্রী পুষ্প বা পুষ্প আলাদাভাবে থাকে এবং প্রতিটি পুষ্পের নিচে একটি ব্র্যাক্টের ন্যায় স্পেস থাকে। এই যে এরকম স্ত্রী পুষ্পের নিচে কি থাকে, ব্র্যাক্টের ন্যায় ব্র্যাক সদৃশ স্পেস থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় কি, এই জিনিসটা অংশটা হচ্ছে কি ব্র্যাক্ট। ব্র্যাক্ট বাংলা কি জানো? মঞ্জুরি দণ্ড, ঠিক আছে? ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র, ঠিক আছে? এটা কি গর্ভ দণ্ড, এটা টাইফাসি পরিবারের কি স্ত্রী পুষ্প কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে স্ত্রী পুষ্প বা শ্রীফুল, এটা হচ্ছে পুংপুষ্প। আমরা এই যে টাইফাসি পরিবারটা নিয়ে আলোচনা করছি সেই পরিবারের, আমি সময় সুবিধার্থে এটা এঁকে নিয়েছিলাম। এই যে ভিতরে যে অংশটা সেটাকে কিন্তু কি বলা হয়, গর্ভাশয় বলা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যান্থার বা পরাগধানী। আচ্ছা, আমি আলোচনার পর আমি যখন আবার এটা নিয়ে পড়বো তখন আবার ছবিটা দেখিয়ে বলবো। আবার আগের আলোচনায় ফিরছি। দেখো যে পুষ্প বিন্যাসের কথা বললাম যে বিশেষ ধরনের স্পাইক বা স্প্যাডিক্স থাকে এবং হচ্ছে সেই পুষ্প বিন্যাসে পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প কি থাকে, আলাদাভাবে থাকে। পুংপুষ্পটা দেখা যায় কি যে মঞ্জুরি দণ্ডের মানে একই সাথে সরাসরি অক্ষের উপর থাকে পুংপুষ্পটা, আর স্ত্রী পুষ্পটা দেখা যায় যে অক্ষের যে বর্ধিত অংশ সেখানে থাকে স্ত্রী পুষ্প, এবং দুইটা আলাদাভাবে থাকে। প্রত্যেকটা পুষ্পের নিচে কি থাকে, একটা ব্র্যাক সদৃশ স্পেস থাকে, ঠিক আছে? যেটা এই টাইফাসি পরিবারের একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার আসলে তাহলে পুষ্পটা কিরকম, তাহলে বুঝতেই পারছি যেহেতু পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প কি আলাদাভাবে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি যে এটা কি বলেছে, এটা একলিঙ্গ ক্ষুদ্র। পুষ্পটা হচ্ছে কি এই টাইফাসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য, পুষ্পটা কি ক্ষুদ্র, একলিঙ্গ এবং হচ্ছে কি সমাঙ্গ। আমরা পরবর্তী বৈশিষ্ট্য কি বললাম, আমরা পুষ্পের কথা বললাম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুষ্পটা কি একলিঙ্গ, সেটা হতে পারে পুংলিঙ্গ স্ত্রী পুষ্প শুধু, বা হতে পারে কি পুং পুষ্প হতে পারে, এবং হচ্ছে ক্ষুদ্র আকারে। আর হচ্ছে সমাঙ্গ। সমাঙ্গ এটা কি, সমাঙ্গ হচ্ছে যে উদ্ভিদ মানে যে ফুলের যে সদস্য মানে পাপড়িগুলো বা ইয়াটা বলো, যে সদস্য সংখ্যা বা যে ইয়াগুলো থাকে বীজাংশ বলো বা পাপড়ি বংশ বলো, যেটাকে যদি সমান ভাগে ভাগ করা যায় তবে সেই ধরনের বিন্যাসটাকে বলা হয় সমাঙ্গ, ঠিক আছে? যে সমান অংশে ভাগ করা যায় বা সমান থাকে। সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন ভাবে ধরো 4টা পাপড়ি থাকলে কিন্তু তাকে সমানভাবে ভাগ করা যায়, 2টা 2টা, বা 6টা থাকলে 3টা 3টা, এক্ষেত্রে হচ্ছে কি সমাঙ্গ। আর যদি জলটাকে সমানভাবে ভাগ না করা যায় সেটাকে বলা হয় অসমাঙ্গ, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ধরনের এস্টিমেশন কিন্তু আছে, যে এক প্রতিসম, বহু প্রতিসম, সমাঙ্গ, অসমাঙ্গ, এরকম অনেক টার্ম আছে। আমরা পরিবারগুলো যখন আলোচনা করবো, এই গোত্রগুলো আলোচনা করতে গিয়ে আমরা এই জিনিসগুলো জানবো, এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার আসো, আমরা জানি যে একটা ফুলের কয়টা অংশ থাকে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করেছি প্রথমেই বলেছিলাম কিন্তু যে পুষ্পের 4টা অংশ থাকে, বৃতি, দল, পুংকেশর এবং স্ত্রীকেশর। এই 4টা গুরুত্বপূর্ণ অংশ একটা আদর্শ ফুলের মধ্যে থাকে। এরপর আসো তাহলে কি বৃতি দল কি, এখানে আমরা বৃতি দলের কথা বলতে পারছি না এই ক্ষেত্রে, কারণ হচ্ছে কি এই টাইফাসি পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে বৃতি এবং দলকে আলাদাভাবে ভাগ করা যায় না। যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কিনা বৃতি এবং দলকে আলাদাভাবে পৃথক করা যায় না তাকে বলা হয় পুষ্পপুট বলা হয় বা পেরিয়ান্থ বলা হয়, যেটাকে আমরা কিন্তু সিম্বলিক কি করা হয় পি দ্বারা, পেরিয়ান্থ বা পুষ্পপুট বলা হয়। যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে দেখা যায় যে বৃতি এবং দলকে আলাদা করে চেনা যায় না সেটাকে বলা হয় পুষ্পপুট। এই ক্ষেত্রে পুষ্পপুটটা কি রূপান্তরিত বা অনুপস্থিত বলা হয়, বা শুধু স্বল্পপত্র থাকে হিসেবে থাকে, ঠিক আছে? তো এখানে আমরা কি বলতে পারি যে অনুপস্থিত। এই টাইফাসি পরিবারের ক্ষেত্রে পেরিয়ান্থটা অনুপস্থিত, এটা রূপান্তরিত, ঠিক আছে? এবার আসো পরবর্তী স্তবকটা কি, সেটা হচ্ছে পরবর্তী অংশটা হচ্ছে পুংকেশর, যেটাকে আমরা বলি এন্ড্রোসিয়াম।
এই দ্বারা সিম্বলিক কি দ্বারা ইয়ে করা হয়। আরেকটা আছে স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক, পুংকেশর বা পুংস্তবক বলতে পারি। একটা পুংকেশরটা কি, ফুলের গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাকে বলা হয় তৃতীয় স্তবক বলা হয় পুংকেশর। পুংকেশরে কি কি থাকে, পুংদণ্ড থাকে, যে দণ্ডের মতো যে অংশটা সেটাকে ফিলামেন্ট বা পুংদণ্ড বলে। মাথার দিকে যে অংশটা সেটাকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী বলা হয়, এবং যে সংযোজক থাকে সেটাকে বলা হয় কানেকটিভ বলা হয়, ঠিক আছে। আর স্ত্রীকেশর হচ্ছে গাইনোসিয়াম, ঠিক আছে, যেটাকে আমরা জি দ্বারা সিম্বল জি দ্বারা এটাকে বোঝাতে পারি। তো পুংকেশর এন্ড্রোসিয়াম, এক্ষেত্রে দেখা যায় যে পুংকেশরের সংখ্যা সাধারণত তিনটে। এটাতে কি পুংপুষ্প, পুংস্তবক হচ্ছে পুংস্তবক, স্ত্রীকেশর বা গর্ভ, আমরা যদি বলি পুংস্তবক বলি, স্ত্রীস্তবক, তো তিনটা পুংকেশর থাকে এবং হচ্ছে কি থাকে, পরাগধানী গুলো টেট্রাড, ঠিক আছে। পরাগধানী গুলো হচ্ছে কি বলা হচ্ছে যে গর্ভাশয়ের সাথে পাদলগ্ন হয়ে থাকে। হ্যাঁ, ইয়ার সাথে যে সেটাকে বলা হয় যখন গর্ভাশয়ের সাথে মানে বেসমেন্ট থেকে বা পাদলগ্ন থাকে সেটাকে বলা হয় বেসের সাথে সংযুক্ত থাকে, সেটাকে সেই টার্মটাকে বলা হয় পাদলগ্ন, ঠিক আছে, বা বেসাল বলা হয়। যে এখানে পরাগরেণুগুলো হচ্ছে কি টেট্রাড এবং হচ্ছে রেখাকার, ঠিক আছে। যে লম্বালম্বী যেটা সেটাকে বলা হয় রেখাকার বলা হয়, এবং কানেকটিভ হয়েছে উপর পর্যন্ত বিস্তৃত। কানেকটিভটা কি, যখন পুংকেশরের যে দণ্ডের সাথে বা মানে সাথে পরাগধানীটা সংযুক্ত থাকে সেটাকে বলা হয় কানেকটিভ বলা হয়, ঠিক আছে। কানেকটিভটা উপর দিক পর্যন্ত বিস্তৃত। এই পরাগধানীগুলো কি করে, যে পদলগ্ন, এটা হচ্ছে যে গর্ভাশয়ের সাথে গর্ভাশয়ের সাথে, এটা একদম গর্ভাশয়ের যে এটা কিন্তু অধিগর্ভ গর্ভাশয়, আমি আসছি এই টার্মটাতে, যে এটাকে বেসাল বা পাদলগ্ন বলা হয়। পরাগরেণুগুলো টেট্রাড এবং হচ্ছে কি এই পরাগধানীটা রেখাকার পরাগধানী। এখানে পুংকেশরের সংখ্যা হচ্ছে 3টি, তবে এর কম বেশি হতে পারে। এই যে দেখো, এটা 3টা পুংকেশর আঁকা হয়েছে, এবং হচ্ছে পরাগরেণুগুলো হচ্ছে টেট্রাড, যেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট যেটাকে আমরা বলি, এবং হচ্ছে যে রেখাকার পরাগরেণু দেখা যায় পরাগধানীটা, আর হচ্ছে এটা পাদলগ্ন, ঠিক আছে। এটা পুংকেশরটাকে, এবং হচ্ছে অ্যান্ড্রোসিয়াম নাও, অ্যান্ড্রোফোরের মাথায় এই অ্যান্ড্রোসিয়ামটা থাকে। পুংস্তবকটা কোথায় থাকে, অ্যান্ড্রোফোরের মাথায় এই পুংকেশরটা থাকে, ঠিক আছে। আর গাইনোসিয়াম বা হচ্ছে স্ত্রীস্তবকটা থাকে গাইনোফোরের মাথায়। কি বলেছি, গাইনোফোরের মাথায় থাকে স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, আর অ্যান্ড্রোফোরের মাথায় থাকে অ্যান্ড্রোসিয়াম, আর গাইনোফোরের মাথায় থাকে গাইনোসিয়াম, ঠিক আছে। আর স্ত্রীস্তবকের সংখ্যা হচ্ছে গর্ভপত্র একটা, এবং হচ্ছে কি যে একটা প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত, এবং এখানে যে ডিম্বক গুলো থাকে সেটা ঝুলন্ত থাকে। এখন এখানে হচ্ছে কি অ্যানাট্রোপাস, এটাকে অ্যানাট্রোপাস কেন বলা হয়, কতগুলো টার্ম আছে তোমাদের ট্যাক্সোনমি, এই টার্মগুলো তোমাদের ট্যাক্সোনমির জন্য শিখতে হবে আসলে। যেটা হচ্ছে যে বললাম যে অ্যান্ড্রোসিয়াম বললাম, গাইনোসিয়াম বললাম, তারপর বলছি হচ্ছে যে সিনজেনেসিস অনেক টার্ম আছে, বা অ্যানাট্রোপাস টার্ম আছে, হাইপোগাইনাস টার্ম আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তো এখানে হচ্ছে গর্ভাশয়, এটা কি বলেছি যে একটা মাত্র স্ত্রীকেশর থাকে, যেটা ইয়াতে, আর হচ্ছে যেটা গর্ভদণ্ড, যে সরু অংশ যেটা সেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। এই পাশের এগুলো কি, এটা হচ্ছে কি লোম বলা হয় এগুলোকে, আর এটা ডিম্বক, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে কি পড়েছি, প্রতিটি পুষ্পের নিচে, আমরা যখন পুষ্প বিন্যাস পড়েছিলাম তখন বলেছি কি প্রতিটি পুষ্পের নিচে কি থাকে, একটা লম্বা ব্র্যাক সদৃশ স্পেদ থাকে, এটা স্ত্রী পুষ্পের ক্ষেত্রে, এটা হলো পুংকের পুষ্প কিন্তু। আর এগুলো কানেকটিভ, ঠিক আছে, এগুলো পরাগধানী, হ্যাঁ, এটা ফিলামেন্ট। আর এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লোম, এটা গর্ভদণ্ড, এটা গর্ভাশয়, ভিতরে থাকে কি থাকে, এর ভিতরে ডিম্বক থাকে, তাই না। গর্ভাশয়টা কি, এই যে দেখো, এই যে মাথার মধ্যে যে অংশটা গর্ভদণ্ড, বা এটাকে স্টাইল বলা হয় গর্ভদণ্ড, এটা মাথার দিকে কি থাকে, গর্ভমুণ্ড থাকে এটার মাথার মধ্যে, ঠিক আছে। তো এই জায়গাটায় কি বলেছি যে একটা মাত্র প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বকও থাকে একটা, এবং হচ্ছে কি ঝুলন্ত ডিম্বক থাকে এক্ষেত্রে। আর একটা জিনিস যেটা বলেছি যে অধিগর্ভ গর্ভাশয় বলেছি, অধিগর্ভ, এই দেখো খেয়াল করো যে যখন কিনা অধিগর্ভ গর্ভাশয়, যেটা হাইপোগাইনাস যেটাকে বলা হয়, যে ক্ষেত্রে গর্ভাশয়টা একটা থ্যালামাসের উপর উত্তর ভাবে থাকে, এবং হচ্ছে কি গর্ভাশয়টা উপর দিকে থাকে, এবং নিচের দিকের অংশ থেকে যে পরাগধানী বা বীতি দল অন্যান্য অংশগুলো, পুংকেশর, বৃতি দল, এই অংশগুলো ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচের দিক থেকে উৎপন্ন হয়, বা দেখা যায় যে এই বিন্যাসটা, সেটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়।
আর এটা হচ্ছে কি গর্ভাশয়টা অ্যানাট্রোপাস অবস্থায় আছে। কিভাবে? অ্যানাট্রোপাসের ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বক্রন্দটা কি থাকে, যে তোমার বৃন্তের দিকে উল্টো উল্টো ভাবে থাকে, এটা ঘুরে উল্টো ভাবে রয়েছে, রন্ধ্রটা মূলের দিকে রয়েছে এবং ওটা উল্টা দিকে, অ্যানাট্রোপাস, যেটা অধোমুখী ডিম্বক। ঠিক আছে, তো এই যে টার্মগুলো এটা তোমাদেরকে জানার জন্য বললাম। এরপর আসো যে পুংস্তবক, স্ত্রীস্তবক, ফুলের সবচেয়ে ভিতরের অংশ, এটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা গর্ভাশয়, যেটা পরবর্তী, এই যে অংশটা হচ্ছে গর্ভাশয়, যেটা পরবর্তীকালে কি হয়, যে নিঃশ্বাসের পরে বিকশিত হয়ে কি তৈরি করে, গর্ভাশয়টা ফলে পরিণত হয়, তাই না? গর্ভাশয় কিসে পরিণত হয়? আর ডিম্বকটা ভিতরে যে ডিম্বকটা কি, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে মেগাস্পোরেঞ্জিয়ামটা থাকে, যে সেটাকে বলা হয় যে ডিম্বক বলা হয়, যেটা কিনা পরবর্তীতে বিকশিত হয়ে কি করে, ভ্রূণথলি বা স্টিগ্যামেটোফাইট তৈরি করে, যার মধ্যে কি থাকে, যে ডিম্বকের মধ্যে মেগাস্পোর থাকে, যেটা থেকে পরবর্তীকালে যেটা কি বলেন যে ভ্রূণথলি, ওখানে যেটার মধ্যে ডিম্বক থাকে। ডিম্বকটা হচ্ছে কি, যে নিষিক্ত ডিম্বকটা, হ্যাঁ, বিকশিত নিষিক্ত এবং পরিপূর্ণ ডিম্বককে বলা হয় বীজ বলা হয়। আর গর্ভাশয়টা যে বিকশিত হয়ে পূর্ণভাবে বিকশিত হয়ে যেটা পরিণত হয়, সেটাতে কি কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়, সেটা তোমরা জানো অলরেডি। আচ্ছা, আমি পরবর্তীতে আসতেছি যে ইয়াতে, এখানে পুংস্তবকের পরে কি আছে, স্ত্রীস্তবক, তারপর কি আছে, কি বললাম, ডিম্বক, বীজ, ঠিক আছে, ফল। ফলটা কি, গর্ভাশয়টা বিকশিত, পরিপূর্ণভাবে বিকশিত হয়ে কি তৈরি করে, ফলে পরিণত হয়। এই ক্ষেত্রে ফলটা হচ্ছে নাট, ক্ষুদ্র এবং হচ্ছে নাট। নাটটা কি, যখন কয়েকটা গর্ভপত্র দিয়ে বিকশিত হয়ে যায়, মানে ইয়াটা পরিণত হয়, যে একটা প্রকোষ্ঠ থাকে, সেখানে হচ্ছে যে কি ফল, এক এক রকমের ফল আছে, হ্যাঁ, তোমার হচ্ছে সরস ফল, নিরস ফল, বিদারি, অবিদারি ফলেরও আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো এখানে ফলটা হচ্ছে কি নাটলেস ফলটা, এবং হচ্ছে ক্ষুদ্র আকারের। এখানে বীজটাও হচ্ছে ক্ষুদ্র সস্যল বা সস্যল হচ্ছে মাংস টাইপের বীজ দেখা যায়। এবং হচ্ছে ডিম্বকটা হচ্ছে কি ঝুলন্ত ডিম্বক থাকে, এবং প্রতি প্রকোষ্ঠে একটাই মাত্র ডিম্বক থাকে, এবং হচ্ছে এক প্রকোষ্ঠযুক্ত, এবং ডিম্বকটা ঝুলন্ত অবস্থায় থাকে। তো এই হচ্ছে কি এই টাইফাসি পরিবারের সাধারণ বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিক্যালি লিখবো, আমরা কিন্তু এইভাবেই লিখবো। এটা প্র্যাকটিক্যাল ক্লাস না, এটা থিওরি ক্লাস। তারপর তোমাদেরকে আমি বলছি যে এই ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে প্রশ্ন, এই পরিবারগুলো থেকে প্রশ্ন, তোমাদের মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে, হ্যাঁ, সেটার জন্য তোমাদের জানার জন্য আমি বলছি যে এখান থেকে প্রশ্ন আসতে পারে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, কিংবা এটা হচ্ছে এই টাইফাসি পরিবারের ফলের ছবি। ঠিক আছে, এটা টাইফাসি পরিবারের ফলের ছবি। এরপর আমি বললাম যে ভ্রূণের কথা বললাম। ভ্রূণটা তাহলে কিরকম দেখো, বীজটা কিরকম, এটা ভ্রূণ সহ বীজ, এই যে ভ্রূণ ভিতরে, ঠিক আছে, ভ্রূণ সহ বীজের ছবি, আর এটা ফলের ছবি। ঠিক আছে, টাইফাসি পরিবার, এটা হলো পুংপুষ্প, এটা হচ্ছে স্ত্রী পুষ্প। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এখানে এই হলো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে। তো আসে পরিবারগুলো থেকে প্রশ্ন আসে যে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, বা এই যে স্পাইক বললাম, স্প্যাডিক্স বললাম, বা এটার পুষ্প বিন্যাসটা লিখো, বা এটার ফাইলোজেনিটা লিখো, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আবার আসতে পারে যে উল্লেখযোগ্য কয়েকটা উদ্ভিদের নাম লিখো, বা অর্থনৈতিক গুরুত্বের সাথে কি আসতে পারে, যে অর্থনৈতিক গুরুত্বও লিখো। ঠিক আছে, এটা বিভিন্নভাবে এরকম ভাবে আসতে পারে, বা এই পরিবারের ফাইলোজেনি সম্পর্কে যা জানো তা লিখো। আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথায় আসছি, যে এরপর কি হবে, এই সাধারণ বৈশিষ্ট্যের পরে আরেকটা কি আমরা লিখি, সংকেত লিখি, তাই না, প্রতীক আঁকি। প্রতীককে আমরা লিখি, প্রতীকটা আমরা হই
চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো যেটা বলছিলাম যে সংকেতটা কি, তাহলে যে একটা সংখ্যায় প্রকাশ করা হয়, যে সংকেতের সাহায্যে যে পুষ্পের বিভিন্ন অংশের সংখ্যা, ধরো মঞ্জুরিপত্র আছে কিনা, তারপর এটা কি উভলিঙ্গ কিনা বা সমঙ্গ কিনা, এক প্রতিসম বহু প্রতিসম, এরকম বিভিন্ন আছে আছে, পুষ্প পড়েছে, বীতি দলের সংখ্যা, পুংকেশর স্ত্রীকেশর, এগুলো সংখ্যা, সংকেতের সাহায্যে, সংকেতের সাহায্যে সংখ্যায় প্রকাশ করা হয়, তাকে বলা হয় পুষ্প সংকেত। আর তাহলে পুষ্প প্রতীকটা কি? পুষ্প প্রতীকটা হচ্ছে যে মাতৃ অক্ষের সাপেক্ষে যে প্রতীকের সাহায্যে বা চিত্রের সাহায্যে পুষ্পের বিভিন্ন অংশের ধরো যে সংখ্যা বলো, সজ্জা বলো, সজ্জা রীতি, সেটা দেখানো হয় যে প্রতীকের সাহায্যে মাতৃ অক্ষের সাপেক্ষে, সেটাকে বলা হয় পুষ্প প্রতীক। তো এই ডাইফাসি পরিবারে পুষ্প প্রতীকটা আমরা দেখাচ্ছি না, আমরা দেখতেছি কি, আমরা সংকেতটা দেখতেছি যে সংকেতটা কি। ঠিক আছে, এটা কি, এই সিম্বলটা দিয়ে বোঝা যায় যে এটা বহু প্রতিসম। ঠিক আছে, যেটা এক লিঙ্গ পুষ্প, এই চিহ্নটা দিয়ে বোঝা যায় কি পুং পুষ্প, এটা স্ত্রী পুষ্প। যদি দুইটাই থাকতো সেটা, তাহলে সেক্ষেত্রে কি হতো, দুইটা সিম্বল যদি থাকতো এরকম, তাহলে এটা কি উভলিঙ্গ হতো। যেহেতু এটা এক লিঙ্গ, তাহলে সেই হিসেবে এটা দুইটা সংকেত হচ্ছে, একটা হচ্ছে পুং পুষ্পের ক্ষেত্রে, একটা স্ত্রী পুষ্পের ক্ষেত্রে। আমি যদি বীতি দল বলতাম তাহলে কি বলতাম, ক্যালিক্স, সি দিয়ে ক্যালিক্স বা বীতি, কে দিয়ে করলা, বীতির এক একটা অংশকে বলা হয় সেপাল। তো এটা আমাদের যেহেতু নাই, ডাইফাসি পরিবারের ক্ষেত্রে কি বীতি দলকে আলাদাভাবে করা যায় না, সেটাকে তাহলে কি বলা হচ্ছে যে পুষ্পপুট বলা হচ্ছে। আর এই ক্ষেত্রে পুষ্পপুটটা কি অনুপস্থিত, অনুপস্থিতির জন্য এখানে এটা কি হচ্ছে, সিম্বলটা কি হচ্ছে, 0 হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলেছি? আবার বলি, দেখো আমাদের সংকেতটার সাহায্যে কি করলে, এটা প্রতিসমতা, যদি এখানে ব্র্যাক থাকতো তাহলে আমি কি লিখতাম, বিআরএট, বা হচ্ছে মঞ্জুরি পত্র যদি উপমঞ্জুরি পত্র বিআরএল, এই সিম্বলগুলো দিয়ে আমরা এটাকে লিখতে পারতাম। আর এইটা হচ্ছে কি বহুপতি সমতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এই সিম্বলটা আসছে। আর যদি এরকম পার্সেন্টেজ দিতাম তাহলে কি হতো, এক প্রতিসম। ঠিক আছে, আর দুইটাই এরকম সিম্বল হতো তাহলে এটা কি উভলিঙ্গ হতো। যেহেতু একটা বলেছি এটা পুং পুষ্প, এটা স্ত্রী পুষ্প। পুষ্পপুট, যেহেতু এখানে বীতি দলকে আলাদা করা যাচ্ছে না, সেহেতু এটাকে বলা হচ্ছে পুষ্পপুট। এক্ষেত্রে পুষ্পপুটটা কি অনুপস্থিতির জন্য 0 লেখা হয়েছে। এখন আসলে অ্যান্ড্রোসিয়াম, পুষ্পে অ্যান্ড্রোসিয়ামের কথা বলেছি কয়টা, পুংকেশর 3টার কথা বলেছি, এক কম বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি যে 1 থেকে 5 বলতে পারি আমরা। ঠিক আছে, পুংকেশরের সংখ্যা। এবং হচ্ছে এখানে কি গাইনোসিয়ামের সংখ্যাটা কি 0, যেহেতু এটা পুং পুষ্প। তো পুং পুষ্প অনেক সময় কি থাকে যে এটা গর্ভপত্রের একটা ইয়াও থাকতে পারে অনেক সময় ক্ষেত্রে। এখানে স্ত্রী পুষ্পের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়ামটা 0, গাইনোসিয়ামটা কোনটা কত বলেছি, একটা যুক্ত, এবং হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয় ক্ষেত্রে কি দেখা যায়, গর্ভাশয়ের নিচের থেকে যে পুংকেশর, স্ত্রী, তারপর হচ্ছে বীতি দল, এগুলো ক্রমান্বয়ে বের হয়ে আসে, উপরের দিকে থাকে এই চিহ্নটা। যদি এটা থাকতো তাহলে কি হতো, অধগর্ভ গর্ভাশয় সিম্বল হলে উপরে মাথায় এটা এরকম টান থাকতো। যেহেতু অধিগর্ভ গর্ভাশয়, সেক্ষেত্রে আমরা এটা নিচে একটা টান দিতে পারি। আর এই চিহ্নটা হচ্ছে ব্র্যাকেট হচ্ছে কি যুক্ত, সংখ্যাটা কয়টা, একটা। ঠিক আছে,
শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন আসো যে এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রত্যেকটা পরিবারে কিছু থাকে যে স্পেশালিটি বা কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো অন্য সব পরিবারে থাকে না। কিছু তো কমন ক্যারেক্টার্স আছে, তার পাশে কিছু আনকমন ক্যারেক্টার্স থাকে যেগুলো দিয়ে তাকে শনাক্ত করা যায় বা আইডেন্টিফাই করা যায়। তো এই পরিবারে রয়েছে কিছু কি স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে যে এটা হচ্ছে জলজ, বহুবর্ষজীবী, বিরুৎ এবং হচ্ছে সহবাসী উদ্ভিদ। এটা একটা এর স্পেশাল বৈশিষ্ট্য টাইফাসি পরিবারের। দ্বিতীয় নম্বরে আসলে যে কি লিখেছি, কাণ্ডটা রাইজোম সদৃশ সাহিত্য, ঠিক আছে, এবং গায়ের মধ্যে কি থাকে, স্বল্পপত্র বা স্কেল থাকে, স্কেল লিভস যেগুলোকে বলা হয়। পাতাটা কিরকম, সরল, অনেক লম্বা, যেটা তোমাদের দেখেছি অগ্রভাগ ভোতা, একান্তর, দুই সারিতে সজ্জিত পাতা থাকে এবং শিরাবিন্যাসটা সমান্তরাল শিরাবিন্যাস। এরপর আসলে যে পুষ্প বিন্যাসটা কিরকম, পুষ্প বিন্যাসটা যেটা বললাম যে ওটা হলো যে ঘন মানে গর্ভপত্র বিশিষ্ট, বা হচ্ছে যেটা কি বলেছি যে স্পাইক বা সিলিন্ড্রিক্যাল স্প্যাডিক্স। এবং এটাতে পুষ্প বিন্যাসটা হচ্ছে যে এটা একটা বিশেষ ধরনের পুষ্প বিন্যাস, যেটা কি বলেছি যে স্পাইক বা সিলিন্ড্রিক্যাল স্প্যাডিক্স। এবং হচ্ছে এইখানে পুষ্পের বিন্যাসগুলোতে দেখা যায় যে পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প আলাদাভাবে থাকে, ঠিক আছে। এবং কি থাকে, ব্যাক সদৃশ্য একটা স্পেদ থাকে, যেটা এই পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য। কি থাকে, ব্যাক সদৃশ্য স্পেদ থাকে, ঠিক আছে। এবং এইখানে ক্ষেত্রে হচ্ছে যে পুষ্পটা ক্ষুদ্র একলিঙ্গ, ঠিক আছে। আর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে বীজটা সস্বল, ক্ষুদ্র, ডিম্বক ঝুলন্ত থাকে, পুংকেশর অ্যান্ড্রোফোরের মাথায় তৈরি হয় এবং হচ্ছে স্ত্রীকেশর বা গাইনোসিয়াম গাইনোফোরের মাথায় অবস্থিত বা এখানে উৎপন্ন হয়, ঠিক আছে। এই হচ্ছে এই পরিবারের বিশেষ বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার আসো ফাইলোজেনি। ফাইলোজেনি বা উৎপত্তি অভিব্যক্তি বলো, যে আধুনিক বিজ্ঞানীদের মতে টাইফাসি পরিবারটা কি আদি বলে আদি বলে সমর্থন করেছে, কিন্তু তাক্তাজান, হাচিনসন এরকম অনেক বিজ্ঞানী কি বলেছে যে এই টাইফাসি পরিবারটাকে বলেছে যে শেষে স্থাপন করেছে একবীজপত্রী, এবং তারা বলেছেন যে এই পরিবারটা উন্নত পরিবার। কে বলেছে, তাক্তাজান। কিন্তু অ্যাংলার পান্টল কি বলেছে, দেখো যে অ্যাংলার পান্টল জার্মান বিজ্ঞানী অ্যাংলার এবং হচ্ছে তার সহকর্মী যে প্রাঞ্চল, তারা দুইজনে মিলে যে উদ্ভিদের যে একটা জাতীয় জনি শ্রেণীবিন্যাস করেছে, সেই শ্রেণীবিন্যাসে তারা বলেছে যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একবীজপত্রী সবচেয়ে আদি পরিবারটা হচ্ছে কি টাইফাসি পরিবারটা সবচেয়ে আদি পরিবার। হ্যাঁ, তারা এই টাইফাসি পরিবারটাকে কি করেছে, যে প্যান্ডেনালিস নামক একটা বর্গে স্থাপন করেছে, ঠিক আছে। টাইফাসি পরিবারটাকে আদি বলেছে কে, অ্যাংলার এবং প্রান্টল। কি বলেছে যে টাইফাসি পরিবারটা একবীজপত্রী সবচেয়ে আদি পরিবার এবং হচ্ছে এটা প্যান্ডেনালিস বর্গে এটাকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু হাচিনসন বলো, অন্যান্য আধুনিক বিজ্ঞানীরা বলো, এটাকে বলেছে যে এটা মধ্যম টাইপের উন্নত পরিবার। এবং এটাতে দেখা গেছে যে বলেছে যে এটা বিবর্তনের দিক থেকে যে এদের যে সরল স্বভাবগুলো, সেগুলো বিবর্তনের নিম্নমুখী বিবর্তনের মাধ্যমে এই সরল স্বভাবগুলো উদ্ভব হয়েছে টাইফাসি পরিবারের। এবং তারা কি করেছে যে এই টাইফাসি পরিবারটাকে বলেছে যে এটা কিসের মধ্যে একটা এটা টাইফারিস বর্গের অন্তর্ভুক্ত করেছেন, কারা, হাচিনসন, ঠিক আছে। আমরা জানি আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্গের নামের শেষে কি হয়, এলিসে শেষ হয়, বর্গের নাম এলিসে শেষ হয়, ঠিক আছে। অ্যাংলার বলেছে যে স্পার্জিনেসি পরিবারের সাথে এটার সাদৃশ্য রয়েছে, কিন্তু হাচিনসন বললাম যে আরো অন্যান্য বিজ্ঞানীরা তারা মনে করে যে স্পার্জিনেসির সাথে তার পার্থক্য রয়েছে। সেই কারণে এই টাইফাসি এবং স্পার্জিনেসিকে তারা পালমিন বা এরিকেসির নিকট সম্পর্কীয় ভাবে তারা টাইফারিস বর্গে অন্তর্ভুক্ত করেছে। এবং তাত্তাজান বলেছেন যে তাক্তাজান আরেকজন উল্লেখযোগ্য কি টেক্সোনমিস্ট, উনি কি বলেছে যে এই টাইফাসিটের পরিবারটাকে উনি কি করেছে যে একবীজপত্রী উদ্ভিদের সর্বশেষ অবস্থানে স্থান দিয়েছে, এবং তিনি বলেছে যে একবীজপত্রীর উন্নত পরিবারটা হচ্ছে কি এই টাইফাসি, ঠিক আছে। তো এটা নিয়ে মতভেদ আছে যে ফাইলোজেনি যখন পড়তে যাচ্ছে তখন মতভেদ আছে, তারা কি অ্যাংলার পান্টল বলেছে এটা আদি পরিবার, অপরদিকে তাক্তাজান বলেছে কি এটা উন্নত পরিবার। কিন্তু সিস্টেমেটিক অনুযায়ী এটা দেখা গিয়েছে যে পরবর্তীতে আধুনিক জাতির বিভিন্ন রকমের গবেষণা বা ইয়াতে বিভিন্ন অবস্থানের দিক থেকে দেখা গিয়েছে এটা একটা মধ্যম টাইপের উন্নত পরিবার।
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি যে আমি টাইফাসি পরিবারে ফাইলোজেনি বললাম। আচ্ছা, আমরা যখন পরিবার পড়বো তখন আমরা কি পড়বো, যে যে পরিবারগুলো নিয়ে আলোচনা করছি, তখন প্রথমে আমাদের কি সাধারণ বৈশিষ্ট্য জানতে হবে, স্বভাব, মূল, কাণ্ড, পাতা, তারপর হচ্ছে কি পুষ্পবিন্যাস, পুংকেশর, শ্রীকেশর, তারপর অমরা বিন্যাস বলো, ডিম্বক, বীজ, ফল, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, ফুলের বিভিন্ন অংশের ছবি, এই জিনিসগুলো এভাবে জানবো। এবং হচ্ছে কি এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে এর শনাক্তকারী, এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, বা ফাইলোজেনি লিখো, বা এই পরিবারের কয়েকটা উল্লেখযোগ্য উদ্ভিদের নাম লিখো, এটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আমরা পরবর্তী ক্লাসে আরো জানবো। আমাদের যেহেতু একবীজপত্রী উদ্ভিদের 6টা পরিবার আমাদের সিলেবাসে দেওয়া আছে, আজকে আমরা শুধু একটা পরিবার নিয়ে আলোচনা করলাম। কিছু নতুন টার্ম তোমাদেরকে আমাকে ইউজ করতে হয়েছে ক্লাসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে আসলে ক্লাসটা অনেক ইজি লাগবে। একটা দুটো করে তারপর দেখা যাবে যে আমরা যখন দ্বিবীজপত্রিতে পড়বো, দ্বিবীজপত্রিতে আরো অনেকগুলো ফ্যামিলি নিয়ে আলোচনা করতে হবে আসলে সেই ফ্যামিলিগুলো। তো যাই হোক, এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড আরো ক্লাস করবো, দেখবে যে আসলে মোটামুটি অনেক সহজ হয়ে যাবে আসলে এই জিনিসগুলো যে প্র্যাকটিক্যালি করতে গিয়ে। তখন আর তোমাদেরকে প্র্যাকটিক্যালি যখন হাতে কলমে করবে, এই পরিবারগুলোকে সেকশন করবে বা এগুলো বৈশিষ্ট্য জানবে, তখন আর তোমাদেরকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি তোমরা সিরিয়াসলি করো তাহলে নিজেরাই কিন্তু তোমরা কিন্তু লিখতে প্র্যাকটিক্যালি কি নিজেরাই লিখতে পারবে সব কিছু সুন্দর করে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক শুভকামনা তোমাদের জন্য, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।